দেখো, বর্তমানে কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে অর্থাৎ সরকারি চাকরির পরীক্ষাতে জিএস পোর্শন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, পলিটিক্স, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংরেজি এর মতো বিভিন্ন জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে এবং দিনের পর দিন কিন্তু কোশ্চেনের প্যাটার্ন কিন্তু পাল্টে যাচ্ছে, অর্থাৎ পুরো কোশ্চেন কিন্তু কনসেপচুয়াল বেসড হয়ে যাচ্ছে। সুতরাং তোমার পড়াশোনা যদি সঠিক মানে না হয়ে থাকে তাহলে কিন্তু তুমি জিএস পোর্শনে কোনো অ্যান্সার করতে পারবে না। তো তাই জিএস বিষয়কে আরও সহজ করে তুলতে আমি আবারও তোমাদের জন্য একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। তো যাই হোক বন্ধু, যেসব বন্ধু আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং জিএস গুরু পুরুলিয়াতে তোমরা নিত্য নতুন ভিডিও অবশ্যই পেতে থাকবে। নোটিফিকেশান আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটন প্রেস করবে। তো দেখো, আজকে যে জিএস পোর্শনের যে 10টা কোশ্চেন নিয়ে এসেছি, তো এই 10টি কোশ্চেনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসন্ন যেসব এক্সামগুলো রয়েছে আমাদের হাতে, যেমন ধরো কলকাতা পুলিশ, তোমার মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইসিডিএস, পঞ্চায়েত এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতে এই জিএস পোর্শনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমরা অবশ্যই কিন্তু কোশ্চেন পাবে। তো দেখো, প্রথম যে কোশ্চেনটি আমি তোমাদের সামনে আলোচনা করব, তো এখানে যে প্রথম যে কোশ্চেনটি বলেছে যে রাওলাট আইন কোন সালে পাস হয়েছিল। দেখো, এখানে যে রাওলাট আইন শুধুমাত্র তুমি সিম্পলি কোশ্চেনটা দেখো না, এর মধ্যে কী কী বিষয় রয়েছে সেগুলো অবশ্যই দেখবে কিন্তু। যে রাওলাট আইন 1919, 1921, 1929, 1916। তো দেখো, এখানে যে রাওলাট আইন পাস হয়েছিল 1919 সালের মার্চ মাসে। দেখো, এই যে রাওলাট আইন এখানে কি হয়েছিল যে 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, ব্রিটেনের সাথে ভারতবর্ষ যোগদান করেছিল, মানে যে ব্রিটিশরাকে ভারতবর্ষ সাহায্য করার ব্রিটেনকে সাহায্য করেছিল নির্দ্বিধায়। যুদ্ধে জয়ের পরে ব্রিটেন বেশ কিছু আশ্বাস দিয়েছিল, যদিও সেটা পূরণ করা হয়নি। তা সত্ত্বেও এর পরবর্তীতে ভারতবর্ষে বেশ কিছু বৈপ্লবিক কার্যকলাপ হয়েছিল এবং সেগুলোকে দমন করার জন্য 1919 খ্রিস্টাব্দের মার্চ মাসে কী হয়েছিল, ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল দ্বারা একটা আইন পাস হয়েছিল, যে আইনটার নাম ছিল রাওলাট আইন। এবং এই আইনটা ছিল কালা আইন, কারণ যে কোনো সময় যার তার বাড়িতে হানা দেওয়া যেতে পারে, তার সার্চিং করা যেতে পারে এবং যে কাউকে গ্রেপ্তার করা যেতে পারে। তো যার কারণে এই আইনটাকে বলা হতো কালা আইন। তাহলে রাওলাট আইন কোন সালে পাস হয়েছিল? 1919 সালে, ঠিক আছে। তারপরে এই রাওলাট আইনের পরে আমরা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দেখেছি, ঠিক তার পরের মাসেই মার্চে পাস হয়েছে, 13 এপ্রিল আমরা কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড লক্ষ্য করেছি। এরপর দেখো, বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? বিশ্ব যক্ষ্মা দিবস মানে এটাকে টিবি বলা হয়। দেখো, তো এটা হচ্ছে 24 মার্চ, 28 মার্চ, 28 ফেব্রুয়ারি না 2 এপ্রিল। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 24 মার্চ। বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয় 24 মার্চ। তাহলে 28 মার্চ কী দিবস পালিত হয়? বিশ্ব পিয়ানো দিবস। কী নাম? পিয়ানো দিবস। এরপরে দেখো, 28 ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস, আর 2 এপ্রিল এটা হচ্ছে অটিজম সচেতনতা দিবস। এটা তোমরা মনে রাখবে, 2 এপ্রিল অটিজম সচেতনতা দিবস, আর 24 মার্চ হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস। এই বাকি 4টা অপশান যে থাকবে সেগুলোও তোমরা মনে রাখবে, এতে কিন্তু তোমার অনেক সহজ হবে এইসব প্রশ্নের উত্তর করতে। দেখো, পাকিস্তানের থর মরুভূমি সংলগ্ন যে মরুভূমিটি রয়েছে সেটা কী নামে পরিচিত? দেখো, এখানে রয়েছে গোবি মরুভূমি, সুকুর মরুভূমি, না মিরপুর মরুভূমি, না চলিস্তান মরুভূমি। তাহলে পাকিস্তানের থর মরুভূমি হচ্ছে সবচেয়ে বড় মরুভূমি। আমাদের যে থর মরুভূমির আয়তন মানে যা ভারতবর্ষের পশ্চিম দিকে রয়েছে, রাজস্থান এবং পাকিস্তানে, মানে আমাদের যেটা ভারতবর্ষের রাজস্থান এবং পাকিস্তানের পঞ্জাব প্রদেশ, এই এলাকা জুড়ে কিন্তু থর মরুভূমি রয়েছে এবং এই থর মরুভূমি হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় মরুভূমি। তো থর মরুভূমি সংলগ্ন একটা মরুভূমি রয়েছে, যে মরুভূমিটা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর জেলাতে। কী নাম? বাহাওয়ালপুর। এটা তোমরা মনে রাখবে যে বাহাওয়ালপুর জেলাতে একটা কী রয়েছে, মরুভূমি রয়েছে, যে জায়গাটা মরুভূমিটার নাম হচ্ছে চলিস্তান মরুভূমি। এটা কিন্তু তুলা চাষের জন্য বিখ্যাত, ঠিক আছে।
নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে সম্রাট অশোক, এরপরে যে কোশ্চেনটি রয়েছে যে সম্রাট অশোক উত্তরসূরি ছিলেন, ঠিক আছে। উত্তরসূরি আর পূর্বসূরি, যে সম্রাট অশোক উত্তরসূরি ছিলেন, মানে উত্তরসূরি মানে যে পরে, পূর্বসূরি মানে আগে, অর্থাৎ সম্রাট অশোক কার উত্তরসূরি ছিলেন। তো এখানে দেখো যে অপশান দেওয়া রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, সুসীমান ও দশরথ, ঠিক আছে। তো সম্রাট অশোক কার পরে এসেছিলেন? সম্রাট অশোক হচ্ছে মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। তো সম্রাট অশোকের বাবা ছিলেন কিন্তু বিন্দুসার। আবার হর্ষঙ্ক বংশের একজন রাজা রয়েছে যার নাম হচ্ছে বিম্বিসার। এই দুটো কিন্তু কনফিউশন করো না তোমরা। তো সম্রাট অশোক উত্তরসূরি ছিলেন বিন্দুসারের, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্য তার আগে, যিনি কিন্তু মৌর্য সাম্রাজ্যের মানে পত্তন করেছিলেন, ঠিক আছে। তো চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরসূরি হচ্ছে উত্তরসূরি হচ্ছে বিন্দুসার। বিন্দুসারের উত্তরসূরি হচ্ছে সম্রাট অশোক, যিনি কিন্তু মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা, ঠিক আছে। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে যে সম্প্রতি পরলোকগত মৃণালিনী সারাভাই কিসের সাথে যুক্ত ছিলেন, অর্থাৎ কোন ফিল্ডে মৃণালিনী সারাভাই কাজ করেছিলেন, ঠিক আছে। তো দেখো এখানে আছে শাস্ত্রীয় নৃত্য, গান, লেখক ও সাংবাদিক, অভিনয়। তো এনার মানে হচ্ছে পেশা, অর্থাৎ কোন পেশার সাথে মৃণালিনী সারাভাই যুক্ত ছিলেন, তার নাম হচ্ছে শাস্ত্রীয় নৃত্য, ঠিক আছে। নেক্সট যে প্রশ্নের উত্তর আমরা করব যে চোখে লেন্সের কাজ কি। দেখো চোখে লেন্স মানে কেন থাকে? চোখ নিচু করা, ইমেজ সম্বন্ধীয় বার্তা মস্তিষ্কে পাঠিয়ে দেওয়া, চোখের ফোকাস দূরত্বের বদল, আঘাত থেকে চোখকে রক্ষা করা। অ্যাকচুয়ালি চোখে কোনো পেশি থাকে না, ঠিক আছে। চোখে কোনো হাড় থাকে না, চোখে কিন্তু মাসেল বা পেশি থাকে, ঠিক আছে। তো চোখে লেন্সের কাজ কি? লেন্স একদম পিছনে থাকে এবং এটা কি করে? ইমেজকে রিফ্লেক্ট করে সেটাকে মস্তিষ্কে পাঠিয়ে দেয়। তো এর কাজ হচ্ছে কি? ইমেজ সম্বন্ধীয় বার্তা মস্তিষ্কে পাঠিয়ে দেওয়া, ঠিক আছে। তাহলে চোখে কি থাকে না? চোখে কোনো হাড় থাকে না, চোখে কিন্তু মাসেল বা পেশি থাকে। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে ভারতীয় সংবিধান প্রথম কবে সংশোধন করা হয়েছিল। দেখো তাহলে যে ভারতীয় সংবিধান কত সালে গৃহীত হয়েছিল আর কার্যকরী হয়েছিল, এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো ভারতের সংবিধান কবে সংশোধন করা হয়েছিল প্রথম? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালে হয়েছিল? দেখো তো আমাদের সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26 নভেম্বর। এটা কিন্তু মনে রাখবে, 1949 সালের 26 এনওভি। আর কার্যকরী হয়েছিল 1950 সালের 26 জানুয়ারি, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। তারপরে দেখো সংশোধন কখন হয়েছিল, তাহলে এই দুটো মনে রাখবে, গৃহীত এবং কার্যকরী দুটো মনে রাখবে। তারপরে দেখো যে কার্যকরী হয়েছিল, যে কার্যকরী হয়ে যাওয়ার পরে চলছিল তো 1950 সাল, 51, 52, 53। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 1951 সালের 18 জুন। আমাদের সংবিধানের যে মৌলিক অধিকার রয়েছে, এই মৌলিক অধিকার সম্পর্কিত বেশ কিছু জিনিসকে এখানে অ্যামেন্ডমেন্ট করা হয়। যে কাটা ঝাঁটা যখন ধরো কোনো একটা জিনিসকে বাস্তবায়িত করার বাস্তবায়িত করার সময় বেশ কিছু ডিফিকাল্টিজ লক্ষ্য করা গিয়েছে, তো সেগুলোকে রিডিউস করা হয়েছে ফার্স্ট সংবিধান। এইভাবে দিনের পর দিন কিন্তু আজকে সংবিধান সংশোধন হয়েই চলছে, যেমন যেমন কাজ হচ্ছে তেমন তেমন সংবিধান সংশোধন হচ্ছে, কিন্তু আমাদের যে মূল কাঠামো তার কোনো পরিবর্তন হচ্ছে না। 395টি যে ধারা রয়েছে তার পরিবর্তন হবে না, 395টি ধারা থাকবে, সেখানে ABCD করে ভাগ হয়ে যাচ্ছে। এবার দেখো নিচে দেওয়া কোনটি একটি মৃত ব্যক্তির স্মৃতিসৌধ নয়। দেখো অর্থাৎ দেখো আমরা ইতিহাসে দেখেছি যে মৃত ব্যক্তির স্মৃতি হিসাবে বেশ কিছু জিনিস রাজারা করেছেন। তো দেখো এখানে যে প্রথম দেখো যেটা রয়েছে বিবি কি মকবরা, ঠিক আছে। তো প্রথম যেটা রয়েছে সেটা রয়েছে বিবি কি মকবরা, ঠিক আছে। তো বিবি কি মকবরা কে বানিয়েছিলেন, কেন বানিয়েছিলেন? দেখো বিবি কি মকবরা বানিয়েছিলেন ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ। কী নাম? বিবি কি মকবরা বানিয়েছিলেন ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ তার বউ দিলরাস বানু বেগমের স্মৃতি উদ্দেশ্যে। দিলরাস বানু বেগমের স্মৃতি উদ্দেশ্যে বানিয়েছিলেন। তাজমহল বানিয়েছিলেন শাহজাহান তার বিবি মমতাজ মহলের স্মৃতি উদ্দেশ্যে। চারমিনার বানিয়েছিলেন কুতুব শাহী বংশের সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহী মসজিদ এবং মাদ্রাসা হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে। এবং এই যে চারমিনার, এটা গ্রানাইট এবং চুন মাটার দিয়ে তৈরি এবং এটা হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত, ঠিক আছে, হায়দ্রাবাদে অবস্থিত। তাজমহল আগ্রাতে অবস্থিত। তারপরে হচ্ছে ইমদ উদ্দৌলা,
ঠিক আছে। তারপরে যে লাস্ট অপশন যেটা রয়েছে তাহলে যে ইমত উদ্দৌলা, ইমত উদ্দৌলা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে যে ভারতের প্রথম স্মৃতিস্তম্ভ আর কি, স্মৃতিসৌধ, যেটা মার্বেল দিয়ে তৈরি এবং এটা বানিয়েছিলেন নূরজাহানের বাবা, মানে নূরজাহানের বানিয়েছিলেন নূরজাহানের পিতা মির্জা গিয়াস বেগমের স্মৃতি উদ্দেশ্যে। ঠিক আছে। তো দেখো এখানে যে গিয়াস বেগমের স্মৃতি উদ্দেশ্যে বানানো হয়েছিল ইমত উদ্দৌলা, তাজমহল বানানো হয়েছে মমতাজ মহলের, বিবিকা মকবরা বানানো হয়েছিল দিলরাস বানু বেগমের স্মৃতি উদ্দেশ্যে। তাহলে শুধুমাত্র চারমিনার, হায়দ্রাবাদের যে চারমিনার, এই চারমিনার কিন্তু কারো স্মৃতি উদ্দেশ্যে বানানো হয়নি। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি চারমিনার। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে ভোটদানের ব্যাপারে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে কাকে নিযুক্ত করলো নির্বাচন কমিশন। আমাদের বর্তমানে কি চলছে, লোকসভা নির্বাচন চলছে, 2024 যে লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু যাতে যুব সমাজ আরও বেশি উদ্বুদ্ধ হয়, যুব সমাজ মানে মতদানে আরও বেশি আগ্রহী হয়, তার জন্য নির্বাচন কমিশন কাকে নিযুক্ত করেছিলেন, মনোজ বাজপেয়ী, আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও না পঙ্কজ ত্রিপাঠী। তোর সঠিক অ্যান্সার হয়ে যাবে আয়ুষ্মান খুরানা। এখানে দেখো সবগুলোই কিন্তু একটু এজেড পার্সন, যেহেতু যুব সমাজের গল্প বলা হয়েছে, তাহলে সেই হিসাবে তোমরা আয়ুষ্মান খুরানা এটা চুজ করতে পারো। পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, মনোজ বাজপেয়ী এরা সব কিন্তু 50+ এজের, আয়ুষ্মান খুরানা সেখানে তাদের তুলনায় অনেক কম বয়স। ঠিক আছে। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে যে কোণারকের সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন বলে অনুমান করা যায়। দেখো ফার্স্ট অপশন যেটা রয়েছে যে প্রথম নরসিংহদেব, মহেন্দ্র বর্মন, খারবেলান ও প্রথম পুলকেশী। চালুক্য বংশের রাজা প্রথম পুলকেশী। ঠিক আছে। চালুক্য বংশের রাজা হচ্ছে প্রথম পুলকেশী, কলিঙ্গরাজ খারবেল। মহেন্দ্র বার্মা কী করেছিলেন, মহাবলীপুরমের রথমন্দির নির্মাণ করেছিলেন, কাঞ্চি বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন। তো কোণারকের সূর্য মন্দির যিনি নির্মাণ করেছিলেন, একে ব্ল্যাক প্যাগোডাও বলা হয়ে থাকে, ইনকমপ্লিট একটা মন্দির। তো প্রথম নরসিংহদেব, তাহলে হচ্ছে কোণারকের সূর্য মন্দির যিনি নির্মাণ করেছিলেন তার নাম হচ্ছে প্রথম নরসিংহদেব, 1255 খ্রিস্টাব্দে। কোন বংশের রাজা ছিলেন, পূর্ব গঙ্গ বংশের রাজা ছিলেন। কে প্রথম নরসিংহদেব কোন বংশের রাজা ছিলেন, পূর্ব গঙ্গ বংশের রাজা ছিলেন। 1255 খ্রিস্টাব্দে তিনি কিন্তু কোণারকের সূর্য মন্দির নির্মাণ করেছিলেন, একে বলা হয় ব্ল্যাক প্যাগোডা। ঠিক আছে। তো যাই হোক, আজকের জিকের এই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে এবং আসন্ন এক্সামে অবশ্যই এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকো এবং সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।